নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। সেরা 11 নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরে নজর, আরজিকর তদন্তে আরো এক ধাপ। সন্দীপ ঘোষের বিচার শুরুর অনুমোদন রাজ্যের। ইডিকে আইনি পদক্ষেপের ছাড়পত্র মুখ্যমন্ত্রী। আরজিকরের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত। আরো একবার জানিয়ে রাখি, আরজিকর তদন্তে আরো এক ধাপ। সন্দীপ ঘোষের বিচার শুরুর অনুমোদন রাজ্যে। ইডিকে আইনি পদক্ষেপে ছাড়পত্র মুখ্যমন্ত্রীর। কথা বলবো ভেঙ্কটেশ্বর লাহিড়ী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো 2024 সালের 9ই আগস্ট তুমি জানো যে আরজিকর কাণ্ডে সেখানে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবং গোটা দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন সুপার সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল এবং সেই একাধিক অভিযোগ সামনে আসার পর তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছিল। কিন্তু বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্বাস্থ্য দপ্তরের মোতাবেক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজকে তার বিরুদ্ধে অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হলো। এবং তুমি জানো যে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তিনি নিজের সমাজ মাধ্যমে এই বিষয়টি উল্লেখ করেছেন যে ইডিকে একেবারে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে যাতে দোষী সাব্যস্ত করা হয় তার অনুমতি দেওয়া হলো। পাশাপাশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এও লিখেছেন, বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি আইনের ঊর্ধ্বে কেউ নয়, সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না। অর্থাৎ ইডিকে কিন্তু তার বিরুদ্ধে তৎকালীন যিনি সুপার ছিলেন আরজিকর হাসপাতালের সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দোষী সাব্যস্ত করার অনুমতি দেওয়া হলো আজকে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। ওকে, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আরজিকর তদন্তে আরো এক ধাপ। সন্দীপ ঘোষ, প্রাক্তন সুপার আরজিকর হাসপাতালের সন্দীপ ঘোষের বিচার শুরুর অনুমোদন রাজ্যের। ইডিকে আইনি পদক্ষেপের ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক অভিযোগ ওঠে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আরজিকরের ঘটনার পরবর্তীতে দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত জারি। গত শুক্রবারই এই আরজিকরের ঘটনায় 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়। আরজিকর কাণ্ডের সময় সিপি বিনীত গোয়েল সাসপেন্ড, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সাসপেন্ড করা হয়। নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগ ওঠে এই 3 আইপিএস এর বিরুদ্ধে। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। আগামীকাল হাইকোর্টে আরজিকর মামলা, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের শুনানি। নতুন করে সিবিআই তদন্ত চেয়ে পরিবারের আবেদন। কথা বলবো অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, মঙ্গলবার দুপুর 1টা নাগাদ কলকাতা হাইকোর্টের মূল ভবনের 12 নম্বর আদালত কক্ষে দুপুরে এই মামলা শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচার্য মামলার যে তালিকা, সেই তালিকায় এই মামলাটি স্থান পেয়েছে। এক্ষেত্রে অভয়ার পরিবারের পুনরায় সিবিআই তদন্ত, অর্থাৎ 14ই অগস্ট 2024 থেকে সিবিআই হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছিল, সেই তদন্তই 14 তারিখ থেকে যেটা করেছিল সেটাই পুনরায় আরেকবার তদন্ত করুন, এই হচ্ছে পরিবারের আবেদন। একই সঙ্গে পিও বা প্লেস অফ অকারেন্সে ভিজিট করা তার আবেদন ছিল। অন্যদিকে সিবিআই চেয়েছিল সঞ্জয় রায় তার বিরলতম ঘটনা হিসেবে দেখে তার ফাঁসির সাজা দেওয়া হোক। সব মিলিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করেছে কলকাতা হাইকোর্ট, কারণ কয়েকদিন আগেই 12ই মে বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ সময়ের অভাবে মামলার ভিড় সেই বেঞ্চে একাধিক থাকার কারণে এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং এই মামলা রাজ্য মানুষের কাছে খুব উদ্বেগের। সবকিছু বিবেচনা করে এই যে দ্রুততার সঙ্গে শুনানি করা প্রয়োজন, একটি বিশেষ বেঞ্চ অনুধাবন করে ডিভিশন বেঞ্চ। তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নতুন বেঞ্চ তৈরি করে 15 তারিখ, এবং কালকে এই মামলা শুনানির জন্য নির্দিষ্ট হয়েছে এবং কালই এই শুনানি শুরু হচ্ছে নতুন করে। ওকে, পরিবর্তনের রাজ্যে প্রত্যাবর্তন দময়ন্তী সেনের। নারী ও শিশুদের উপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনে দময়ন্তীকে মেম্বার সেক্রেটারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। শাসকের চোখে চোখ রেখে সত্যের পথে হাঁটতে পারেন, প্রভাবশালী রক্তচক্ষু উপেক্ষা করে কর্তব্য পথে অবিচল থাকতে পারেন। তিনি নির্ভীক, লড়াকু, তিনি দময়ন্তী সেন। পরিবর্তনের রাজ্যে এবার প্রত্যাবর্তন দময়ন্তীর। পার্ক স্ট্রিট ধর্ষণের সময় তার নির্ভীক তদন্ত দেখেছে বঙ্গবাসী। এবার রাজ্যে নারী ও শিশুদের উপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় আইপিএস দময়ন্তী সেন। সোমবার নবান্নে তাকে পাশে বসিয়েই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। সালটা 2012, তারিখ 5ই ফেব্রুয়ারি। একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটের একটি ক্লাবে গিয়েছিলেন সুজেট জর্ডান। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় কয়েকজনের। তারা সুজেটকে গাড়িতে তুলে ধর্ষণ করে, তারপর রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। তখন সদ্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। পার্ক স্ট্রিটের এই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। তদন্তের আগেই একে সাজানো ঘটনা বলে দাগিয়ে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পারিষদরা তো আরো এক ধাপ এগিয়ে যান। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, পার্ক স্ট্রিটের ঘটনা ধর্ষণের ঘটনাই নয়, ওই মহিলা এবং তার খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝির জের। শাসক শিবিরের এই নিদানের সামনে অবিচল থেকে তদন্ত চালিয়ে যান সে সময় জয়েন্ট সিপি ক্রাইম কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। লালবাজারে সাংবাদিক বৈঠকে চোয়াল শক্ত করে বলেন, মহিলার উপর শারীরিক নির্যাতন হয়েছে, তারপর রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এক সাংবাদিক প্রশ্ন করেন, ধর্ষণ কি হয়েছিল? জবাবে দময়ন্তী বলেন, হ্যাঁ। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছেন সাজানো ঘটনা, আর দময়ন্তী বললেন ধর্ষণ হয়েছিল। এর ফল যা হওয়ার তাই হয়েছে, শাস্তির মুখে পড়তে হয় দময়ন্তীকে। জয়েন্ট সিপি ক্রাইম থেকে একেবারে ডিআইজি ট্রেনিং, তারপর ডিআইজি দার্জিলিং হয়ে পাহাড়ে। দময়ন্তীকে টাইগ্রেস বলেছিলেন সুজেট। সেই টাইগ্রেস অভি জিন্দা হ্যায়। গত কয়েক বছরে দময়ন্তী ছিলেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু যতই কোণঠাসা করার চেষ্টা হোক, দময়ন্তীকে দমানো যায়নি। অদম্য দময়ন্তী আবার ফিরে এলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন গুরু দায়িত্ব। সম্পূর্ণ হলো বৃত্ত। নিউজ 18 বাংলা। টলিউডে ফের যৌন হেনস্থার অভিযোগ। পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। অভিনেতার যৌন হেনস্থার পাশাপাশি মানসিক নির্যাতনের অভিযোগ। কাঠগড়ায় পরিচালক দেবালয় ভট্টাচার্য। 2021-এ পরিচালক দেবালয় সিরিজে অভিনয় করেন তিনি। অভিযোগ কি, কেন এই সময় অভিযোগটা উঠে এলো হঠাৎ করে, জানবো। প্রতিনিধি মানস রয়েছেন সঙ্গে। মানস,
হ্যাঁ দেখো, টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী, তিনি টলিউডের পাশাপাশি ইদানিং বম্বেতেও কাজ করছেন। তিনি একটি গুরুতর অভিযোগ এনেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে। তিনি বলেছেন যে পবিত্র পাপী বলে একটি ওয়েব সিরিজে 2021-এ যখন কাজ করছিলেন, তখন সেই ছবি সংক্রান্ত বা ছবি রিলেটেড একটা অনুষ্ঠান বা পার্টিতে তাকে যৌন হেনস্থা করা হয়, এমনটাই অভিনেত্রীর অভিযোগ। এবং তিনি বললেন যে সেই সময় তিনি স্টেবল কন্ডিশনে ছিলেন না, অর্থনৈতিক এবং ক্যারিয়ারের অনেকটা আনস্টেবল ছিলেন, তাই জন্য তিনি সেই সময় অভিযোগ করতে পারেননি। কিন্তু ইদানিং আমরা দেখেছি যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন দেবালয় ভট্টাচার্য, তার এগেনস্টে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখেন এবং সেই প্রেক্ষিতে তিনি আইনত মামলাও করেছেন। তার লয়ারকে দিয়ে লিগাল চিঠি পাঠিয়েছেন দেবালয় ভট্টাচার্যের কাছে এবং দেবালয় ভট্টাচার্য প্রতিক্রিয়াতে জানিয়েছেন যে তিনি ওটা বিষয়টি আইনি পথে এগোবেন, এই সমস্ত অভিযোগ মিথ্যে এবং তাকে মেলাইন করার চেষ্টা। তবে অভিনেত্রী বলেছেন যে তিনি আইনত যতটা যেতে হয় তিনি যাবেন। এবার দেখা যাচ্ছে রাজায় রাজায় যুদ্ধ যেমন হয়, দেবালয় ভট্টাচার্য বলেছেন তিনিও কিন্তু এই ঘটনা শেষ থেকে ছাড়বেন। সুতরাং বলা যেতে পারে, তুমি যেমনটা বললে, যে টলিউডে আরো একবার কিন্তু এক অভিনেতা যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার পরিচালক দেবালয়, বদনাম করতে কুৎসা রটানোর দাবি, অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ও আইনি ব্যবস্থা নিচ্ছে কিনা আমি জানি না, ও কিভাবে আইনি ব্যবস্থা নেবে তাও আমি জানি না, কারণ আমার ধারণার কাছে কোনো প্রমাণ নেই। আমার কাছে অনেক প্রমাণ আছে, তাই জন্য আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। এবং এইটা পুরোটাই আসলে যে একদমই মিথ্যে, আমাকে একদমই মেলাইন করার জন্য করা। দেখো, আমাকে মেলাইন করার জন্য না করা হলে ফেসবুকে এভাবে লেখা হতো না। আমার মনে হয় যে যদি সত্যিও জাস্টিস চাইতো, প্রথমে আমাকে অ্যাপ্রোচ করতো, না পেরে আইনের কাছে যেত। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কাটমানির অভিযোগে তদন্তে কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটি। 1 জুন থেকে কাজ করবে তদন্ত কমিটি। সরকারি তহবিল 9/6 তদন্ত হবে। বিএনএস এর আওতায় এই তদন্ত এগোবে। পুরনো এফআইআর কালেক্ট করা হবে। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। দুর্নীতির সঙ্গে আপোষ নয়, কাউকে রেয়াত করা হবে না। দোষীদের খুঁজে করা পদক্ষেপ। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। No tolerance to any kind of corruption. এটা জজ হিসেবে একভাবে দেখায়, আর এখন এই করাপশনকে কমিশনের যা ফাংশন, নো স্টোন আনটার্ন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে আমার উপরে আস্থা রেখেছেন এবং আমার মটো চিরকালই জিরো টলারেন্স টু এনি কাইন্ড অফ করাপশন। সেটা জজ হিসেবেও দেখেছি, সবাই দেখেছে। একদম খুঁজে বার করা হবে ইনস্টিটিউশনাল করাপশন। স্ক্যানার থেকে কেউ বাদ যাবে না। মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে দিয়েছেন যে এই বিষয়ে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি করলে জেল, কাউকে রেয়াত নয়। ক্যামাক স্ট্রিটের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্নীতির তালিকায় মুখ্যমন্ত্রীর মুখে 4 নাম। সম্পত্তির তালিকা তুলে ধরে পদক্ষেপের হুঁশিয়ারি তিনি দিলেন। মুখ্যমন্ত্রীর তালিকায় সোনা পাপ্পু, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তারপর রাজু নস্কর, অভিষেক থেকে জাভেদ খানের ছেলে। कलकत्ता कॉर्पोरेशन से फाइल मंगा था। 4 नाम, किस तरीके से ये लोग लूटा है बंगाल को। 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। ढूंढने वाला आदमी नहीं हूं हम लोग। एक बेले घाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6,
और चौथा नाम सुनना चाहता है जावेद खान का बेटा। 90 प्रॉपर्टी ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। ঠিক যে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিন তিনেক আগেই শান্তনু সিনহা বিশ্বাস জেলে গিয়েছেন, আর এবার ইডির জালে সোনা। আজ হঠাৎই বেপাত্তা থাকার পর ইডি অফিসে সোনা পাপ্পু পৌঁছে যান, তারপর দীর্ঘ জেরায় অসঙ্গতি, আর ফাইনালি গ্রেফতার। গোলপার্কের কাছে কাঁকুলিয়ায় তাণ্ডবের পর দীর্ঘদিন গা ঢাকা, অবশেষে ইডি অফিসে কসবা ত্রাস সোনা পাপ্পু। গত ফেব্রুয়ারি মাসে কাঁকুলিয়া কাণ্ডের পর থেকেই খোঁজ চলছিল সোনা পাপ্পুর। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেও তার নাগাল পাচ্ছিল না পুলিশ। এরই মধ্যে কোটি কোটি টাকার জমি কেলেঙ্কারির খোঁজ পায় ইডি, তাতে জড়ায় সোনা পাপ্পুর নাম। গত এপ্রিলে তার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোটি টাকা উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু সম্পত্তির নথি। বারবার তলবও করা হয় ইডির তরফে, তারপরেও গড় হাজির। অবশেষে স্ত্রীকে নিয়ে সোমবার ইডি দপ্তরে হাজির সোনা পাপ্পু। কসবার ত্রাস সোনা পাপ্পু। দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে নানা অভিযোগ। বালিগঞ্জ ও কসবা এলাকায় অন্যের জমি ও সম্পত্তি দখল, সিন্ডিকেট রাজ চালানো, স্থানীয় প্রমোটার ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায়, বিপুল টাকা প্রভাবশালীদের হাতে তুলে দেওয়া, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা ও ব্যবহার। এসব চালিয়ে যাওয়ার জন্য পুলিশের একাংশকে ঘুষ। সোনা পাপ্পুর সূত্র ধরে নাম উঠে আসে ব্যবসায়ী জয় কামদারের। জমি জালিয়াতিতে জয় কামদার এবং সোনা পাপ্পু যোগের জোরালো প্রমাণ পায় ইডি। এরপরই গত 19 এপ্রিল জয় কামদারকে গ্রেপ্তার করে ইডি। এসপি কনস্ট্রাকশনের মালিক সোনা পাপ্পু। সংস্থার অ্যাকাউন্ট থেকে 1.5 কোটির লেনদেনের দাবি ইডির। জয় কামদার এবং সোনা পাপ্পুর সংস্থার মধ্যে কোটির লেনদেন দাবি ইডির। জয় কামদার সোনা পাপ্পুর স্ত্রীর সংস্থার মধ্যেও লেনদেন। জয় কামদারকে গ্রেপ্তারের পর ইডি তদন্তে গতি আসে। উঠে আসে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে ইডি। জমি জালিয়াতি মামলায় দুজনকে গ্রেপ্তার করলেও খোঁজ মিলছিল না সোনা পাপ্পুর। দীর্ঘ সময় ধরে তার খোঁজ না মেলায় তদন্তকারীরা মনে করছিলেন ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন পাপ্পু। অবশেষে সোমবার আচমকায় তিনি হাজির ইডির অফিসে। সব অভিযোগ অস্বীকার করলেও শেষ রক্ষা হলো না। জয় কামদার শান্তনু সিনহা বিশ্বাসের পর অবশেষে জালে সোনা পাপ্পু। নিউজ 18 বাংলা। মেসি ইভেন্ট, আর সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এবার এফআইআর। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগে এফআইআর। বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের। ঠিক কি মর্মে এই এফআইআর? রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারে আজ ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত তিনি বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তিনি যেটা অভিযোগপত্রে লিখেছেন যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারের উপস্থিতিতেই এই মেসির ইভেন্টটি তার পুরোপুরি ভেস্তে যায়। এবং শুধু তাই নয়, মেসির ইভেন্ট হওয়ার আগে পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। গোটা ইভেন্টটি সম্পর্কে, তার প্ল্যানিং সম্পর্কে পুলিশকে জানানো হয়। তারপরেও কেন পুলিশ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি এবং একাধিক পাস, প্রায় 23,000 টিকিট অরূপ বিশ্বাস এবং তার যারা সঙ্গীরা ছিল তারা ব্ল্যাক করে বাইরে বিক্রি করেছে, এরমই কিন্তু গুরুতর অভিযোগ করে। এবং পরবর্তীতে তিনি জানান যে ডিফরমেশন এবং ড্যামেজ কস্টের জন্য 50-50 মোট 100 কোটি টাকার কিন্তু তিনি আদালতেও মামলা করবে। ওকে, 5-10 হাজার টিকিটের জন্য আপনি আমাকে হুমকি দিয়েছিলেন, শুধু টিকিটের জন্য না, প্লাস অ্যাক্সেস কার্ডের জন্য আমাকে হুমকি দিয়েছিলেন স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস।
এবং জুই বিশ্বাসও ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে ওনাকে অ্যাক্সেস দিতে হবে। একটা জেড ক্যাটেগরি জেড প্লাস ইভেন্ট যেখানে চিফ মিনিস্টার এক্স চিফ মিনিস্টার চিফ গেস্ট হওয়ার কথা ছিল, তাতে যদি এই ধরনের মানে সিকিউরিটি কম্প্রোমাইজ হয় তাহলে বোঝা যায় যে আমাকে কিরমভাবে ভিকটিম বানানো হয়েছিল। বেসিক্যালি আমার ইভেন্টটাকে স্যাবোটেজ করা হয়েছিল। আমি যখন ওনাকে অ্যাক্সেস কার্ড দেওয়া বন্ধ করেছিলাম, উনি তারপরে আমাকে হুমকি দিয়েছিলেন মাঠটা আমার, আমি দেখে নেবো। আমরা সব আইডেন্টিফাই করছি একটা একটা করে। এখন ইনিশিয়ালি এনাদের জন্য নামে কেস করেছি, এরপর আরও কেস করব। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার 9 দিনের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ। রাজ্য সরকারি কর্মীদের জন্য 7th পে কমিশন ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7ম রাজ্য বেতন কমিশনের গঠন। আমরা সরকারের প্রতি আশাবাদী যে সরকার যেভাবে স্টেপ নিচ্ছে, অন্তত মানসিকতার জায়গায় যে পরিবর্তন হয়েছে আগের সরকারের সঙ্গে বর্তমান, এই জায়গাটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সরকারের একটা ইচ্ছা, মানে ইতিবাচক ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যেগুলো হবে। বিগত সরকার যেটা পারেনি সেটা হচ্ছে নতুন সরকার 15 দিনও হয়নি দায়িত্বভার নিয়েছেন, সেই পদক্ষেপ, আজকের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। বাংলায় প্রথম বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই শুভেন্দু অধিকারীর পাখির চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। ভোটের আগে 10ই এপ্রিল বিজেপির সংকল্পপত্র প্রকাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে চালু করা হবে 7ম वेतन कमीशन। सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। 4 মে ভোটের ফল ঘোষণা হয়েছে। 9 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথের 9 দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই 7ম वेतन কমিশনকে সবুজ সংকেত। উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মী থেকে পেনশনভোগী সবাই। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7ম রাজ্য বেতন কমিশনের গঠন। আমরা সরকারের প্রতি আশাবাদী যে সরকার যেভাবে স্টেপ নিচ্ছে, অন্তত মানসিকতার জায়গায় যে পরিবর্তন হয়েছে আগের সরকারের সঙ্গে বর্তমান, এই জায়গাটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সরকারের একটা ইচ্ছা, মানে ইতিবাচক ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যেগুলো হবে। বিগত সরকার যেটা পারেনি সেটা হচ্ছে নতুন সরকার 15 দিনও হয়নি দায়িত্বভার নিয়েছেন, সেই পদক্ষেপ, আজকের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এটাকে স্বাগত জানাচ্ছি যে 7ম বেতন কমিশন ঘোষিত হয়েছে। আমাদের যেটা দাবি ছিল যে কেন্দ্রের যেটা 7ম বেতন কমিশন, তার সাথে রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশনের বিভিন্ন সেক্টর ওয়াইজ বেতন কাঠামোর তফাৎ আছে, সেগুলোকে এক পার নিয়ে আসা হোক। যে সরকার ইমিডিয়েটলি আমাদের সাথে বৈঠকে বসুক, তাদের যে মনোভাব, তাদের যে মতামত, সেগুলোকে ব্যক্ত করুক, আলোচনার মধ্যে দিয়েই রাস্তা খুলবে। বেতন কাঠামো থেকে বকেয়া ডিএ, নানা কারণে আগের তৃণমূল সরকারের ওপর প্রবল ক্ষোভ তৈরি হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। 26-এ যে ক্ষোভ আছড়ে পড়ে ভোট বাক্সে, ভরাডুবি হয় তৃণমূলের। বিজেপির জয়ের পর খাস নবান্নের অন্দরেই দেখা যায় উৎসবের ছবি। প্রত্যাশা ছিল, এবার প্রতিশ্রুতি পূরণ। নিউজ 18 বাংলা। যেমন কথা তেমন কাজ। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত, 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের কোনো টিকিট লাগবে না, ফ্রিতে যাতায়াত করতে পারবেন, দূরপাল্লার বাসেও ফ্রি। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। আমরা সরকারের জন্য আছে, সরকার আমাদের জন্য যেন থাকে। খুব ভালো, খুব ভালো হয়েছে।
যেমন কথা তেমন কাজ। বিজেপির সংকল্পপত্রে ছিল যে প্রতিশ্রুতিতে আজ কিন্তু বাস্তবায়নের রূপ দিল রাজ্যের মন্ত্রিসভা, এবং আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের আর টিকিট কাটতে হবে না। লোকাল বাসে যাচ্ছেন, পুরুষ যাত্রীদের থেকে কন্ডাক্টর টিকিট চাইবেন, মহিলাদের থেকে নয়, কারণ 1 জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে দার্জিলিং, ধর্মতলা থেকে দুর্গাপুর, করুণাময়ী থেকে দীঘা কিংবা অন্য কোনো রুট, দূরপাল্লার বাসও মহিলাদের জন্য ফ্রি। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। তেলেঙ্গানায় মহালক্ষ্মী, দিল্লিতে পিঙ্ক সাহেলি কার্ড, অন্ধ্রপ্রদেশে স্ত্রী শক্তি, দেশের একাধিক রাজ্যে ফ্রিতে বাসে যাতায়াত করেন মহিলারা। সেই তালিকায় এবার জুড়ল বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের নাম। 1 জুন থেকে সরকারি বাসে টিকিট লাগবে না মহিলাদের, সিদ্ধান্ত দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। 10 এপ্রিল নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বিজেপি। তাতে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি, যার মধ্যে অন্যতম মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। রাজ্যে সরকার গঠনের 9 দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ। সমস্ত জায়গাতেই মহিলারা বলছেন সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন, কেননা 1 তারিখ থেকেই সরকারি বাস, তা লোকাল হতে পারে, তা দূরপাল্লার হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু একেবারে বিনামূল্যে বাসে ওঠা যাবে। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। ভালো তো সবারই লাগছে, খুবই ভালো লাগছে। যদি সরকার সবাইকে এরকম দেখে, খুব মেয়েদের দেখে, গরিবদের দেখে, খুব ভালো। ভালোই আছে সবার জন্য, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। রাজ্য সরকারকে ধন্যবাদ দেবো। নিউজ 18 বাংলা।